আমেরিকা তাদের নিজেদেরকেই সেখানে রক্ষা করতে পারেনি। সৌদি আরবকে রক্ষা করা তো দূরে থাক। যে এই জোটের উদ্দেশ্য এবং এরা কাদেরকে হুমকি মনে করে, সে ব্যাপারে কিন্তু এখনো ধোঁয়াশা কাটেনি। ইনফ্যাক্ট ধোঁয়াশা আমি বলব আরো ঘনীভূত হচ্ছে। মধ্যপ্রাচ্যে সম্পূর্ণ একটা ভিন্ন পরিস্থিতিতে নিজেকে নিয়োজিত করে, তাহলে তো বাংলাদেশ নিজের নিরাপত্তাই বিপন্ন করে তুলবে। ফিলিস্তিনি অধিকার নিয়ে কথা বলে কিন্তু কাজ করে না। কাজেই মিশর একটু আ বেকায়দা অবস্থায় আছে। তারেক রহমান চীনে গেলেন। চীনে গিয়ে তিনি ভারতকে একটা বার্তা দিলেন যে তার পররাষ্ট্রনীতি এখন কোন দিকে যাবে। বাংলাদেশ কতদূর এই প্রচেষ্টা চালাতে পারবে বা আদৌ কোনো আ উদ্যোগ নিয়েছে কিনা আমি জানি না। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি, একই সঙ্গে যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে পরিচিত সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে একটি প্রতিরক্ষা জোট গঠিত হয়েছে। এই জোটের লক্ষ্য কি ইরান? এসব নিয়ে আজকে কথা বলবো। আমাদের অতিথি বিবিসি বাংলার সাবেক প্রধান ও আন্তর্জাতিক বিশ্লেষক সাবির মোস্তফা। সাবির মোস্তফা, আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। ত্রিদেশীয় জোট, যা মক্কা প্রতিরক্ষা প্যাক্ট নামে পরিচিত, এর লক্ষ্য কি ইরান? প্রথমে কিন্তু দেখে তাই মনে হচ্ছিল এই জোট, যেটা অগাস্ট মাসের ৭ তারিখে গঠন করা হয়েছিল, যে এটার লক্ষ্য হতে পারে ইরান। কারণ এই জোটের প্রধান চালিকা শক্তি ছিল সৌদি আরব, এবং সৌদি আরব ইরানকে একটি হুমকি হিসেবে দেখে, এবং ইরান সমর্থিত হুথি গোষ্ঠী, যারা ইয়েমেনের একাংশ মানে নিয়ন্ত্রণ করে, তাদের সাথে সৌদি আরবের কিন্তু একটা সংঘর্ষ অনেকদিন ধরে লেগেই আছে। এবং ধরে নেওয়া হচ্ছিল যে এই হুথিদের আক্রমণ এবং ইরানের হুমকি, এই ২ টা জিনিস মোকাবেলা করার জন্যই সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্কের সাথে এই সামরিক জোট গঠন করেছে। কারণ তারা বুঝতে পেরেছে যে আগে যেভাবে তারা আমেরিকার উপর নির্ভর করত তাদের নিরাপত্তার জন্য, সেই নির্ভরতার কোনো ফসল তারা পায়নি। বরঞ্চ আমেরিকা তাদের নিজেদেরকেই সেখানে রক্ষা করতে পারেনি। সৌদি আরবকে রক্ষা করা তো দূরে থাক। এখন পরিস্থিতি কিন্তু কিছুটা পাল্টে যাচ্ছে। ইরানিরাও কিন্তু সেটা মনে করছিল, এবং ইরানিরা কিন্তু এক ধরনের সতর্কবাণী দিয়েছিল সৌদিকে যে, "তোমরা আ শুধু জোট বানালেই তোমাদের নিরাপত্তা নিশ্চিত হবে না। তোমাদের ব্যবহার, আচরণ বদলাতে হবে। তোমাদের নীতি বদলাতে হবে।" কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে যে অনেক কথাবার্তা হচ্ছে যে ইরানকেও এই জোটে আমন্ত্রণ জানানো হয়েছে, এবং কিছু ইরানিয়ান এটা নিশ্চিত করেছেন যে তারা এটা বিবেচনা করছে যে এই জোটে তারা অংশ নেবে কি নেবে না। একই সাথে আপনার ইরাক এবং সিরিয়া, এই ২ দেশও জয়েন করতে পারে, এরকম একটা কথা শোনা যাচ্ছে। কাজেই এই জোটের আসলে লক্ষ্য কি? এবং এই জোট কি মনে করে যে তাদের কোন হুমকি থেকে নিজেদের রক্ষা করার জন্য এই জোট তারা গঠন করেছে, সেই জিনিসটা কিন্তু এখন আরো ক্রমশ আরো বেশি ঘোলাটে হয়ে আসছে। তো এখন বোঝা যাচ্ছে না যে এটা কি কোনো আ এক্সটার্নাল হুমকি থেকে রক্ষা করার জন্য এই জোট করা হয়েছে? নাকি কোনো আভ্যন্তরীণ হুমকি? যেমন ধরুন, আপনি তুরস্ক, ইরান, সিরিয়া এবং ইরাক, এই ৪ টি দেশে কিন্তু একটা আভ্যন্তরীণ হুমকি আছে। সেটা হচ্ছে কুর্দিশ যেই জনগোষ্ঠী, এই ৪ টি দেশেই আছে। এরা কিন্তু তারা নিজেদের অঞ্চলে একটা স্বাধীন বলুন বা সার্বভৌম বলুন বা স্বায়ত্তশাসন বলুন, তারা এক ধরনের স্বায়ত্তশাসিত অঞ্চল চায়। যেটা তুরস্ক দিতে রাজি না, ইরান দিতে রাজি না, সিরিয়াও দিতে রাজি না। কিন্তু ইরাকে তারা সেটা অর্জন করেছে এই আমেরিকা এবং অন্যান্য পশ্চিমা দেশের সহায়তার কারণে। কাজেই এই জোট কি এখন একটা আভ্যন্তরীণ জোটে পরিণত হবে, যে তাদের কাজই হবে এই কুর্দিদের মোকাবেলা করা? সেটা আরেকটা প্রশ্ন। কাজেই এই জোট নিয়ে আসলে অনেক আ ধোঁয়াশা আছে। এখনো পরিষ্কার না যে তারা কি কারণে কাকে হুমকি মনে করে এই জোটটা করছে। কিন্তু এরই মধ্যে তো বাংলাদেশ এই জোটে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। গতকাল পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বললেন যে বাংলাদেশও এই জোটে যেতে আগ্রহী। কিভাবে দেখছেন? বাংলাদেশ আগ্রহ প্রকাশ করছে ঠিকই। কিন্তু সমস্যা হচ্ছে যে এই জোট তো আর দক্ষিণ এশিয়া বা দক্ষিণ-পূর্ব এশিয়ার সাথে যুক্ত না। এই জোটটা মধ্যপ্রাচ্য সংক্রান্ত। পারস্য উপসাগর এবং পশ্চিম এশিয়া এবং মধ্য এশিয়ার মধ্যেও এইটার একটা প্রভাব পড়বে। তো পুরো জিনিসটাই হচ্ছে বহু দূরে, বাংলাদেশ থেকে বহু দূরে একটা ভিন্ন ভূ-রাজনৈতিক পরিবেশে এই জোটটা গঠন করা হচ্ছে।
এবং এই জোটের মধ্যে কিন্তু ঝুঁকি অনেক আছে। কারণ আমি যেটা বলছিলাম যে এই জোটের উদ্দেশ্য এবং এরা কাদেরকে হুমকি মনে করে সে ব্যাপারে কিন্তু এখনো ধোঁয়াশা কাটেনি। ইনফ্যাক্ট ধোঁয়াশা আমি বলব আরো ঘনীভূত হচ্ছে। এখানে কি ইসরায়েল একটা আ শত্রু? নাকি ইরান শত্রু? নাকি আভ্যন্তরীণ শত্রু যারা? কুর্দিশ বিদ্রোহী বা কুর্দিশ বিচ্ছিন্নতাবাদী তাদেরকেই মোকাবেলা করার জন্য তুরস্ক এবং আম এই সৌদির সাথে এই ধরনের একটা জোট করছে, সেটা কিন্তু এখনো পরিষ্কার না। তো সেখানে বাংলাদেশের কি ভূমিকা হতে পারে, সেটা আমি ঠিক সিউর না। বাংলাদেশ এর আগে মধ্যপ্রাচ্যে একটা ভূমিকা পালন করেছিল, আপনার মনে আছে হয়তো ১৯৯০ সালে যখন সাদ্দাম হোসেন কুয়েত দখল করে, তারপর আমেরিকানরা এসে সাদ্দাম হোসেনকে সেখান থেকে হটিয়ে দেয়। তখন কিন্তু প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ এরশাদ বাংলাদেশ সেনাবাহিনীর একটা মানে অংশকে পাঠিয়েছিলেন সেখানে। তবে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য না, সেখানে যুদ্ধের পরবর্তী পরিস্থিতিতে সহায়তা করার জন্য। এর ফলে বাংলাদেশ ক্রমশ অন্যান্য শান্তিরক্ষা মিশনে সুযোগ পেয়েছিল। কিন্তু এই জোট কিন্তু সেই ব্যাপার না। মানে এখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। এই জোট কিন্তু কারো বিরুদ্ধে কোনো সময় যুদ্ধে যেতে পারে। যাদের সাথে বাংলাদেশের কোনো বচসা নাই, কোনো ইস্যু নাই, কোনো শত্রুতা নাই। তো বাংলাদেশ যদি এই ধরনের একটা জোটে অংশ নেয়, যে জোট একটা জটিল একটা মানে ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে অপারেট করছে, যেখানে বাংলাদেশের আসলেই কোনো শত্রু বা মিত্র সেভাবে নেই। এবং বাংলাদেশের তো পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যেটি বাংলাদেশের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বলা হয়েছে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, এবং বাংলাদেশ জোট নিরপেক্ষ নীতি এতদিন অনুসরণ করে আসছে। তাহলে এরকম একটি সামরিক জোট, প্রতিরক্ষা জোট মানে যে সামরিক জোট, তাতে যাওয়াটা তার সেই নীতি থেকে পুরো মানে কি বলে এটা বিপরীত নয় কি? একদম এটা হবে বাংলাদেশের যে ৫৫ বছরের যেই ঐতিহ্য আ পররাষ্ট্রনীতিতে এবং প্রতিরক্ষা নীতিতে, সেই ঐতিহ্য থেকে সম্পূর্ণ বিচ্যুতি ঘটবে যদি তারা এই সামরিক জোটে অংশ নেয়। কারণ এটা কোনো অর্থনৈতিক জোট না। এটা একটা রাজনৈতিক ক্লাব না। এটা একটা সামরিক জোট। এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে এই জোটে যারা যোগ দিচ্ছে তারা সামরিক বিষয়ে মানে অংশ নেওয়ার জন্য যোগ দিচ্ছে। সেখানে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে কোনো সময় আমরা ইন্টেলিজেন্স দিয়ে বা অন্য কোনো ভাবে সহায়তা করতে পারি। তো বাংলাদেশের কি ইন্টেলিজেন্স কি দেওয়ার আছে আমি জানি না। বাংলাদেশে দেওয়ার আছে সৈন্য। এবং বাংলাদেশ কেন সৈন্য দিবে এই ধরনের একটা জোটে, যেখানে আ এই জোটটা কার সাথে যুদ্ধে লিপ্ত হতে পারে, কোন পরিস্থিতিতে কার বিরুদ্ধে লড়াই করতে পারে, সেটা যখন ঠিক না। তো বাংলাদেশের এই জোটে যোগ দেওয়া হবে, আমি বলব যে মানে বাংলাদেশের যে স্বাভাবিক অবস্থান সেটা হচ্ছে দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার এবং ভূমধ্য বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর। এইটা হচ্ছে বাংলাদেশের ভূ-রাজনৈতিক অঞ্চল। তো এখান থেকে সে যদি বিচ্যুত হয়ে মধ্যপ্রাচ্যে সম্পূর্ণ একটা ভিন্ন পরিস্থিতিতে নিজেকে নিয়োজিত করে, তাহলে তো বাংলাদেশ নিজের নিরাপত্তাই বিপন্ন করে তুলবে। কাজেই আমার মনে হয় যে বাংলাদেশ এখন সেক্ষেত্রে বাংলাদেশের জন্য বাংলাদেশ নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে বলে মনে করেন? অবশ্যই বাংলাদেশ যদি সেই দিকে মনোনিবেশ করে, বাংলাদেশ তো পাকিস্তান না। পাকিস্তান নিজেকে আসলে দক্ষিণ এশীয় রাষ্ট্র হিসেবে দেখেই না। পাকিস্তান কিন্তু জন্ম থেকেই পশ্চিম দিকে তাকিয়েছে। তারা চেয়েছে যে তুরস্ক, ইরান, আরব দেশগুলো এদের সাথে সম্পর্ক করতে। পাকিস্তান তার স্বাভাবিক চরিত্র হচ্ছে ওই পশ্চিম এশিয়ার ঝুঁকি ওদিকে ঝোঁকা। কিন্তু বাংলাদেশ তো সেটা না। বাংলাদেশের মানে ঐতিহাসিক বলুন, সাংস্কৃতিক বলুন, রাজনৈতিক বলুন, সবকিছুই হচ্ছে দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়া এবং বঙ্গোপসাগর এলাকায়। কাজেই বাংলাদেশের স্বার্থ হচ্ছে এখানে, ওইখানে না। সো বাংলাদেশ যদি নিজেকে সৌদি আরবের আহ্বানে ওদিকে নিয়ে যায়, তাহলে হবে কি? তাহলে বাংলাদেশ তার নিজের স্বাভাবিক অঞ্চল থেকে সরে যাবে। এবং এই মনোযোগ যেটা তারা ওইদিকে দেবে পশ্চিম এশিয়া এবং পারস্য উপসাগর অঞ্চলে, সেটা বাংলাদেশের জন্য কোনো নিরাপত্তা বা কোনো অর্থনৈতিক মানে সুফল বয়ে আনবে বলে আমার মনে হয় না। ত্রিদেশীয় প্রতিরক্ষা জোটের ঘোষণায় বলা হয়েছে যে কোনো এক দেশ আক্রান্ত হলে অন্য দেশগুলোও মনে করবে তাদের উপর আক্রমণ হয়েছে এবং তারা সেই আক্রমণ মোকাবেলার চেষ্টা করবে। আর সেক্ষেত্রে পাকিস্তানের প্রতিবেশী ভারত, ভারতের অবস্থানটা কি হতে পারে? ইতিমধ্যে ভারত বলছে তারা বিষয়টি খুব গুরুত্ব দিচ্ছে না, তবে নজর রাখছে। আপনি মনে করেন যে ভারতের পক্ষে কোনো ঝুঁকি তৈরি হতে পারে? তৈরি হতে পারে, আবার তৈরি নাও হতে পারে। ব্যাপারটা হচ্ছে যে ওই মানে জোটের অন্যান্য দেশ
কি ধরনের প্রতিক্রিয়া দেখাবে সেটাই হচ্ছে আসল। পাকিস্তানের সাথে ভারতের একটা যুদ্ধ লাগতেই পারে। এটা আমরা ধরেই নিতে পারি যে কোনো না কোনো সময় ছোট হোক, বড় হোক, দীর্ঘস্থায়ী হোক, স্বল্পস্থায়ী হোক, যেভাবেই হোক পাকিস্তান এবং মাঝে মাঝে ভারতের মাঝে মাঝেই যুদ্ধ লেগে থাকে। মাঝে মধ্যেই টক্কর লাগে এবং একটা মানে মানে পুরোদস্তুর যুদ্ধ লেগে যেতে পারে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তখন আপনার সৌদি আরব বা তুরস্ক কি করবে? তারা কি তুরস্কের সেনাবাহিনী আছে, বিমান বাহিনী আছে, তারা কি পাকিস্তানের সহায়তায় চলে আসবে? আমার তো তা মনে হয় না। সৌদি আরব কি করবে? সৌদি আরব অর্থ দিয়ে সহায়তা করতে পারে, জ্বালানি দিয়ে সহায়তা করতে পারে। কিন্তু সৈন্য পাঠাবে? সৌদি আরবের তো সৈন্য পাঠানোর মতো শক্তি নাই। সেজন্যই তারা বিদেশি সৈন্য ভাড়া করে নিয়ে আসে। তার যুদ্ধ, তার নিরাপত্তা আ মানে দেখার জন্য। কাজেই ভারত বলছে যে আমরা নজর রাখছি। অফ কোর্স নজর রাখছে। সব দেশই নজর রাখবে। একটা সামরিক জোট যদি আমার সীমান্তের পাশে তৈরি হয়, তাহলে আমি তো নজর রাখবই। কোথায় যাচ্ছে, কি করছে। আর সেই জোটে যদি আমার সীমান্তের অপর পাশে আরেকটা দেশ যোগ দেয়, তাহলে তো আমার নজরটা শুধু নজর থাকবে না, এটা একটা সন্দেহে পরিণত হবে। যে যেই দেশের ওই অঞ্চলের সাথে তেমন কোনো সম্পর্ক নাই, অর্থনৈতিক কিছু সম্পর্ক অবশ্যই আছে আমাদের। বাংলাদেশের যেমন সৌদি আরব হচ্ছে সবচেয়ে বড় বাংলাদেশী বিদেশে যাওয়া বাংলাদেশীদের অবস্থান সৌদি আরবে। প্রায় বোধহয় ৩০ লক্ষের উপরে। কাজেই ওইদিকে একটা স্বার্থ আছে। কিন্তু সেরকম কোনো ভূ-রাজনৈতিক স্বার্থ বাংলাদেশের নাই। ভূ-রাজনৈতিক একটা স্বার্থ হচ্ছে এদিকে। ভূরাজনৈতিক স্বার্থ বলে কোনো বিশেষজ্ঞ, আহ, হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ যখন ইরান বন্ধ করে দিয়েছে বা দেওয়ার কথা বলছে, বা হুম। এখন যে পরিস্থিতি তাতে আনা কঠিন, তখন ওই মানে ইসে মানে সৌদি আরব আরব থেকে বা ওই বন্দর থেকে যে আহ, তেল সরবরাহের ক্ষেত্রে বাংলাদেশ তো ওই সুবিধা পেতে পারে। এবং এই ত্রিদেশীয় জোটের একটা লক্ষ্য হচ্ছে যে ওই বিকল্প সরবরাহ ব্যবস্থাটা যাতে কোনোভাবে ব্যাহত না হয়। না, এটা ঠিক না। কারণ এই চুক্তির আগেই সৌদি আরব আলাদা একটা ব্যবস্থা করেছিল বিভিন্ন দেশের নৌবাহিনীকে চোদ্দ নিয়ে। সেটা ওই লোহিত 14টি সাগর, দেশের। হ্যাঁ, লোহিত সাগরের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। সেটায় বাংলাদেশ অংশ নিচ্ছে, সেটা ঠিক আছে। সেখানে বাংলাদেশ কিছুটা, আমি জানি না কতগুলো জাহাজ তারা দিয়েছে, বাংলাদেশ নৌবাহিনীর কতটা সক্ষমতা আছে যে বঙ্গোপসাগরের আ নিরাপত্তার জন্য নিয়োজিত জাহাজ যদি আপনি পাঠিয়ে দেন লোহিত সাগরে, তাহলে আপনার বঙ্গোপসাগর উপকূল তো অরক্ষিত হয়ে থাকবে। তো যাই হোক, বাংলাদেশ যদি মনে করে যে বঙ্গোপসাগরে তার কোনো হুমকি নেই, কারণ ভারত হুমকি দেবে না, আপনি পাঠাতে পারেন। সো ওইটার জন্য সৌদি আরব আলাদা ব্যবস্থা করেছে। কিন্তু এই ত্রিদেশীয় জোটের সাথে লোহিত সাগরের নিরাপত্তা বা হরমুজ প্রণালীর নিরাপত্তার কোনো সম্পর্ক নেই। হরমুজ প্রণালীর নিরাপত্তার জন্য বা ওটা খোলা রাখার জন্য আপনার কাজ করতে হবে ইরানের সাথে। আপনি ইরানের সাথে টক্কর দিয়ে হরমুজ প্রণালী খুলতে পারবেন না। ইরানের সাথে আপনার বন্ধুত্ব করে, সমঝোতা করে, আলোচনা করে হরমুজ প্রণালীতে আপনি কাজ করতে পারবেন। মানে তো যেটা যেটা ভারত এবং চীন করছে, এই যেটা যুদ্ধ চীন, অবস্থার মধ্য হ্যাঁ, দিয়েও কিন্তু ভারতীয় জাহাজ এবং চীনা জাহাজ আসছে। হ্যাঁ, যারাই ইরানিদের সাথে, ইরানি বাহিনীর সাথে সমঝোতা করছে, আলোচনা করছে, তাদের সাথে সমন্বয় করছে, তারাই ওই হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করতে পারছে। কিন্তু এদিকে আবার আমেরিকানরা তো ইরানের সব বন্দর অবরোধ করে বসে আছে। অর্থাৎ ওদিক থেকে কোনো জাহাজ আসলেই, যেটা ইরানি জাহাজ যদি হয়, সেটা আবার আমেরিকানরা আটকে দিচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই জোটের সাথে সেটার কোনো সম্পর্ক নেই। এই জোটটা হচ্ছে ভিন্ন ভিন্ন ধরনের নিরাপত্তার জন্য জোট। যে কারণে আপনার সিরিয়া সিরিয়া যদি যোগ দেয়, আপনার ইরাক যদি যোগ দেয়, তারা তো লোহিত সাগর বা এই পারস্য উপসাগরের নিরাপত্তায় বিন্দুমাত্র কন্ট্রিবিউট করতে পারবে না। তাদের সেই ক্ষমতাই নেই। আর সেই ভৌগোলিক অবস্থানেও তারা নেই। কাজেই এই জোটটা অন্যরকম। এটার সাথে ওই এই মানে ব্যবসা-বাণিজ্যের কোনো সম্পর্ক নেই। এটা আমার মনে হয় একটা জিনিস হতে পারে যে ইসরায়েলের সাথে তুরস্কের একটা টক্কর লাগবে এবং এই টক্করটা শুধু টক্কর নয়, এটা একটা যুদ্ধে পরিণত হতে পারে। কারণ নেতানিয়াহু এখন সেই ভাষায় কথা বলছেন যে তাদের যে আশঙ্কা যে তুরস্ক সিরিয়ায় যেই আধিপত্য প্রতিষ্ঠা করেছে এখন, এই বাশার আল আসাদের পতনের পর এবং এই আল কায়েদার সাথে সংশ্লিষ্ট যা জিহাদি গোষ্ঠীগুলো ক্ষমতা নেওয়ার পর তুরস্ক এখন আধিপত্য প্রতিষ্ঠা করছে সিরিয়াতে। তো ইসরায়েল কোনো ভালো চোখে দেখছে না। তারা মনে করছে যে তুরস্ক যদি
সিরিয়ার ভেতরে সামরিক স্থাপনা গাড়তে শুরু করে, তাহলে সেটা হবে ইসরায়েলের জন্য হুমকি। কাজে অনেকেই আশঙ্কা করছেন যে পরবর্তী যুদ্ধ মধ্যপ্রাচ্যে হতে পারে ইসরায়েল এবং তুরস্কের মধ্যে। আর সেটা যদি হয়, তাহলে পাকিস্তান, সৌদি আরব এবং এই জোটে অন্য যারা আছেন, তাদেরকে তুরস্কের সাথে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। এখন আপনি বুঝতে পারছেন যে এই যুদ্ধটা কি আকার এবং কি তীব্রতা, কি মাত্রা ধারণ করতে পারে যদি বিষয়টা সেই দিকে গড়ায়। এখন ইরান যদি এই জোটে অংশ নেয়, তাহলে তো বোঝাই যাবে যে ইসরায়েল একেবারে কোণঠাসা হয়ে যাচ্ছে। তখন এই জোটের পুরো আকারটা নিবে একটা ইসরায়েল বিরোধী জোট হিসেবে। তো সো ইসরায়েল বিরোধী জোট মানিতেও অনেকাংশে পরোক্ষভাবে মার্কিন বিরোধী জোটে পরিণত হতে পারে। হ্যাঁ, এখানে একটা মজার বিষয়। ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই জোটকে স্বাগত জানিয়েছে। তিনি হ্যাঁ, আবার বলছেন হ্যাঁ, তিনি আবার বলছেন যে যখনই ডোনাল্ড ট্রাম্প এটাকে স্বাগত জানায়, তখনই মনে হয় যে হয়তো এই যে ইসরায়েল নিয়ে যে কথাবার্তা, সেটা হয়তো জাস্ট কথাবার্তা। এটার মধ্যে আসলে কোনো সাবস্ট্যান্স নাই। এটা হচ্ছে লোক দেখানো কথাবার্তা। কারণ তুরস্ক হচ্ছে এমন একটা দেশ, তারা মুখে সবসময় ফিলিস্তিনিদের পক্ষে কথা বলে। ইসরায়েলের বিরুদ্ধে তারা বড়, বড় গরম, গরম কথা বলে। কিন্তু তুরস্ক কিন্তু ইসরায়েলের সাথে বাণিজ্য ঠিকই চালিয়ে যায়। ইসরায়েলের সাথে তাদের কূটনৈতিক সম্পর্ক আছে। ইসরায়েলের সাথে তাদের সামরিক সম্পর্ক আছে। ইসরায়েলের সাথে তারা অনেক বাণিজ্যিক সম্পর্ক আছে। ইসরায়েল কিন্তু তুরস্ক থেকে অনেক কিছু জ্বালানি সহ অনেক কিছু আমদানি করে। কাজেই ইসরায়েলকে কিন্তু কখনো তুরস্ক ইসরায়েলের বিরুদ্ধে সেরকম কোনো পদক্ষেপই নেয়নি। শুধুমাত্র গরম, গরম কথা বলা ছাড়া। কাজেই মানে তুরস্কের মনোভাব ইসরায়েলের প্রতি কি এক্সাক্টলি কি সেটা কিন্তু বোঝা মুশকিল। এবং ডোনাল্ড ট্রাম্প যখন এই জোটকে স্বাগত জানিয়েছে, তার মানে হচ্ছে তিনি এটাকে ইসরায়েলি বিরোধী জোট হিসেবে দেখছেন না। মধ্যপ্রাচ্যে আরেকটি গুরুত্বপূর্ণ দেশ এবং বেশ বড় দেশ মিশর। অতীতে তো ওই মধ্যপ্রাচ্যের যে কোনো রাজনৈতিক এবং সামরিক বিরোধে তার একটা ভূমিকা ছিল। এবারে মিশরের ভূমিকাটা এত নিষ্ক্রিয় কেন? এটার কোনো কারণ আছে? এক নম্বর হচ্ছে যে মিশরের সাথে ইসরায়েলের একটা দীর্ঘমেয়াদী শান্তি চুক্তি আছে। এর ফলে মিশর অনেক কিছুই করতে পারে না। মানে যেখানে ইসরায়েলের স্বার্থ ইনভলভড, সেখানে মিশর অনেক কিছুই করতে পারে না। যেমন ধরুন এই যে গাজায় যে অবরোধ ইসরায়েলিরা চালায়, সেই অবরোধে কিন্তু মিশর একটা বড় ভূমিকা পালন করে। কারণ গাজার যে দক্ষিণ সীমান্ত, সেটা তো ইজিপ্টের সাথে, মিশরের সাথে। সেই সীমান্তে কিন্তু মিশর মানে কাঁটাতারের বেড়া, কনক্রিটের দেওয়াল, এমনকি ভূমির ভেতরে তারা দেওয়াল দিয়েছে যাতে ফিলিস্তিনিরা কোনো সুড়ঙ্গ করে জিনিসপত্র নিয়ে আসতে না পারে। সো মিশর মানে আর তারা খুবই আমেরিকার উপর নির্ভর অর্থনৈতিক কারণে। আমেরিকা হচ্ছে তাদের একজন দাতা দেশ। আমেরিকা খুব বেশি দেশকে সামরিক বা অর্থনৈতিক সাহায্য দেয় না। তারা দেয় ইসরায়েলকে এবং মিশরকে। এই ২ টা দেশকে সামরিক সহায়তা দেয় আমেরিকা। সহায়তা বলতে অস্ত্রশস্ত্র বিক্রি করে না, অস্ত্রশস্ত্র দান করে এবং অর্থনৈতিক দান করে মানে তাকে সহায়তা করে। কাজেই মিশরের পক্ষে কিন্তু খুব জোরালো ভূমিকা পালন করা একটু ডিফিকাল্ট। আর মিশরের সাথে তুরস্কের একটা বচসা আছে। লিবিয়া নিয়ে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব আছে। লিবিয়ার যে গৃহযুদ্ধ, যেটা এখনো নিষ্পত্তি হয়নি, সেই গৃহযুদ্ধে মিশর এবং তুরস্ক ২ পক্ষকে সহায়তা করেছে। ত্রিপোলিতে যেই সরকার, সেটাকে সহায়তা করে তুরস্ক, আর বেনগাজিতে যারা মানে ক্ষমতায়, তাদেরকে সহায়তা করে মিশর। আবার ইরানের সাথে মিশরের কিন্তু সম্পর্ক একদমই ভালো না। মিশর তো এই যে মানে ইরানের যে ক্ষমতাচ্যুত শাহ, তাকে আশ্রয় দিয়েছিল একবার। তারপরে তো সে আমেরিকা চলে যায়। কাজেই মিশর সবসময় ইরানের এই ইসলামী সরকারকে শত্রু হিসেবে গণ্য করে। কাজেই মিশরের ভূমিকা আরব বিশ্বে যদিও অনেক জোরালো হওয়ার কথা, কারণ সে হচ্ছে সবচেয়ে বড় আরব দেশ এবং আরব বিশ্বের যে সাংস্কৃতিক এবং অন্যান্য ধারা আছে, সেগুলার কিন্তু একটা কেন্দ্র মিশর। কিন্তু তারপরেও তার একটা যেই প্রেসিডেন্ট নাসিরের সময় তার যে অগ্রণী ভূমিকা ছিল, তারা ছিল আরব জাতীয়তাবাদের প্রবক্তা। সেই ভূমিকা আর নেই। তারা আরব জাতীয়তাবাদ নিয়েও কথা বলে না, ফিলিস্তিনি অধিকার নিয়ে কথা বলে কিন্তু কাজ করে না। কাজেই মিশর একটু বেকায়দা অবস্থায় আছে বলতে পারেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধের যে ডাক দিয়েছে, আর এর মানে হচ্ছে সামরিক দিক থেকে সামরিক অভিযানে তার পরাজয় স্বীকার করে এই ডাক দিল? মানে পরাজয় তো সামরিকভাবে আর পর্যদস্ত করতে পারবে না ইরানকে, এ কারণেই অর্থনৈতিক অবরোধের কথা বলছেন? হ্যাঁ, এটা হচ্ছে তার নতুন কৌশল। তিনি বুঝে গেছেন যে সামরিক পথে ইরানকে কাবু করা যাবে না বা ইরানের সরকারকে ক্ষমতাচ্যুত করা যাবে না বা তাদেরকে নতি স্বীকার করানো যাবে না। তিনি তো চান তারা নতি স্বীকার করে মানে বলবে যে আমরা নতি স্বীকার করলাম এবং আপনি কি চান? যা চান তাই দিব। তো এটা সামরিক পথে হবে না সেটা তিনি বুঝে গেছেন। সেজন্য পরাজয় স্বীকার ঠিক বলব না। কারণ তিনি তো পরাজয় স্বীকার করবেন না। কারণ তিনি তো ২ দিন পরপরই বিজয় ঘোষণা করেন। তিনি বোধহয় মানে প্রায় বিজয় সাম্প্রতিক আরো ঘোষণা বিজয় ঘোষণাও করছে না। এখন আলোচনার কথা বলছে যে ইরান হ্যাঁ, এখন আলোচনার জন্য উদ্গ্রীব। হ্যাঁ, ওইটা তিনি প্রায় বলেন যে ইরান আমাকে প্রত্যেকদিন ফোন করে বলে আলোচনা আসলে আসলে এসব কথা তিনি বলেন অন্য কারণে। তার নিজের আ এ এ মানে সমর্থকদের জন্য, তাদেরকে তুষ্ট করার জন্য। আর হচ্ছে স্টক মার্কেট, তেলের বাজার এগুলোকে শান্ত রাখার জন্য। যে আমরা একটা ইয়েতে আসছি আরকি, সমঝোতায় আসছি। তো এখন তিনি মনে আচ্ছা করছেন যে সাহেব ভাই, এখন আমরা আচ্ছা, একটু দেশীয় বিষয়ে আসি। আপনার যদি উত্তর শেষ হয়ে থাকে। না আমি জাস্ট একটা জিনিস মানে বলে শেষ করব যে জি। এখন তিনি যেটা করছেন যে তিনি মনে করছেন যে এমন অর্থনৈতিক চাপ আমি দিব যে ইরানের অর্থনীতিকে আমি গলা টিপে শেষ করব এবং শুধু তাই না, তাদের নীতি এখন হচ্ছে যে অন্য কোন দেশ যদি ইরানের সাথে ব্যবসা করে বা আমেরিকার নিষেধাজ্ঞা অমান্য করে ব্যবসা করে, তাহলে ওই দেশগুলোর উপরে তারা নিষেধাজ্ঞা আরোপ করবে। অর্থাৎ তারা এখন ১০০ ভাগ ইরানের অর্থনীতিকে গলা টিপে হত্যা করার একটা পথে নেমেছে এবং তাদের ধারণা যে এটা যখন ইরান নেতৃত্ব বুঝবে এবং তারা বুঝবে যে এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ তাদের নেই। তারা আমেরিকান নৌবাহিনীর অবরোধও ভাঙতে পারছে না। অর্থনৈতিক অবরোধও তারা ভাঙতে পারবে না। কাজেই তাদের নতি স্বীকার করা ছাড়া কোনো রাস্তা থাকবে না। এই পথ তারা এই নিয়েছে এখন। কৌশল তো এই কৌশল তো রাশিয়ার বিরুদ্ধেও নিয়েছিলেন আ হুম। ইউক্রেন যুদ্ধে। কিন্তু কাজে লেগেছে কি? কাজে মানে কিছুটা লেগেছে কিন্তু যেটা যেভাবে লাগার কথা সেভাবে লাগেনি। কারণ রাশিয়া অন্য ভিন্ন পথ খুঁজে পেয়েছে। কিভাবে তার তেল বেচবে, কিভাবে তার ব্যবসা করবে এবং আর মানে সেগুলা রাশিয়া আ রাস্তা বের করে নিয়েছে। এবং তাদের অর্থনীতি অনেক ইরানের চেয়ে অনেক শক্তিশালী। কারণ তাদের অভ্যন্তরীণ উৎপাদন ক্ষমতা অনেক বেশি ইরানের চেয়ে। আচ্ছা সাহেব ভাই, আমরা প্রায় শেষের দিকে আসছি। এখন একটু দেশীয় বিষয়ে আসি। আ এই ৬ মাসে আপনি যদি পররাষ্ট্র নীতির ক্ষেত্রে আ মানে সরকারের অবস্থান, ভূমিকা বা পরিক আ বা বা এই কার্যক্রমকে কিভাবে দেখছেন? ইতি-নেতি ২ ভাবেই। একটা জিনিস তো যে মানে ইউনূস সরকার যে পররাষ্ট্রনীতি শুরু করেছিলেন বা পররাষ্ট্রনীতি যেই পথে নিয়ে গেছিলেন, তারেক রহমানের সরকার ঠিক সেই পথেই আগাচ্ছে। ইনফেক্ট এই ইউনূস সরকারের পররাষ্ট্রনীতির যিনি রূপকার খলিলুর রহমান, তাকেও তিনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবেই নিয়োগ করেছেন। কাজেই এটা হচ্ছে ইউনূস সরকারের পররাষ্ট্রনীতির একটা কন্টিনিউশন এবং তারেক রহমান এখানে যেটা করছেন যে চীনের সাথে সম্পর্কটা আরো জোরদার করার চেষ্টা করছেন। হাসিনার আমলেও চীনের সাথে ভালো সম্পর্ক ছিল। কিন্তু এটা ছিল মূলত বাণিজ্যিক সম্পর্ক। বাণিজ্যিক তারপরে মানে বিনিয়োগ, অবকাঠামো নির্মাণে অংশীদারিত্ব এইসব ছিল হাসিনা আমলে চীনের সাথে সম্পর্কের মানে মূল বিষয়। আর আমদানি রপ্তানি তো ছিলই। মূলত আমদানি, রপ্তানি খুব একটা বেশি না। কিন্তু তারেক রহমান চেষ্টা করছে যে এটাকে একটা কৌশলগত সম্পর্কে পরিণত করার জন্য। যেখানে আপনার চীনের সাথে প্রতিরক্ষা বিষয়ে সহায়তা থাকবে। এইটা তারেক রহমান চেষ্টা করছেন। আর আমেরিকার সাথে সম্পর্ক কি হবে সেটা তো ইউনুসই ঠিক করে দিয়ে গেলেন। সেই বাণিজ্য চুক্তিটা সই করে, যে বাণিজ্য চুক্তির ফলে আ বাংলাদেশ মোটামুটি তার হাত বান্ধা হয়ে গেছে হাত যে আমেরিকার কথা অনুযায়ী তাকে অনেক কিছুই করতে হবে এখন। তবে এই সরকারের যেই সবচেয়ে বড় ব্যর্থতা আমি দেখছি, যেটাকে অনেকেই আবার বাংলাদেশে বলেন তার সফলতা। এটা হচ্ছে আপনার মানে দৃষ্টিভঙ্গির ব্যাপার। সেটা হচ্ছে ভারতের সাথে সম্পর্ক। যেই সম্পর্ক ইউনূসের সময় একেবারে তলানিতে গিয়ে ঠেকেছিল। সেই সম্পর্ক মনে হচ্ছিল যে নির্বাচনের পর হয়তো কিছুটা উষ্ণতা ফিরে আসবে। যেমন নরেন্দ্র মোদী সাথেই তাকে অভিনন্দন জানালেন নির্বাচনে জয়ের জন্য এবং শপথ নেওয়ার পরপরই তাকে ভারত সফরের জন্য আমন্ত্রণ জানালেন। এগুলো হচ্ছে একটা মানে সিগনাল, একটা ওভারচিওর ভারতের দিক থেকে।
তবে তারেক রহমান সেই সিগন্যালগুলা গ্রহণ করেননি। তিনি না, এই বাংলাদেশ বলছে যে না আমরা নাকচও করিনি, আমরা পরিবেশ না, বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে যে অনুকূল পরিবেশ হলেই বাংলাদেশের না, প্রধানমন্ত্রী সেখানে যাবেন। এগুলো হচ্ছে কথার কথা। একদম কথার কথা। এগুলোর কোনো মানে হয় না। অনুকূল পরিবেশ কি? মানে হোয়াট ইস এই অনুকূল পরিবেশের কথা আমরা আজকে শুনছি। কিন্তু আমি বলছি যে ফেব্রুয়ারি মাসে যখন আমন্ত্রণ জানানো হলো, তখন তো তারেক রহমানের দিক থেকে কোনো সাড়া মেলেনি। তখন তো কেউ পরিবেশের কথা বলেনি। তারা কোনো কথাই বলেনি। বরঞ্চ তারেক রহমান চীনে গেলেন। চীনে গিয়ে তিনি ভারতকে একটা বার্তা দিলেন যে তার পররাষ্ট্রনীতি এখন কোন দিকে যাবে। তো তিনি একটা বার্তা দিয়েছেন ভারতকে যে মানে বাংলাদেশের কাছে এখন গুরুত্বপূর্ণ দেশ হচ্ছে চীন, ভারত না। তারপরেও কিন্তু ভারতের দিক থেকে কোনো বৈরী কথাবার্তা শোনা যায়নি। তারা কিন্তু বসেছিল তারেক রহমান তাদের সেই আমন্ত্রণপত্র গ্রহণ করেন কিনা সেটা জানার জন্য। এরপরে আসলো আপনার ব্রিক্সের ব্যাপারটা। ব্রিক্সের সম্মেলনে তারেক রহমানকে বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে আমন্ত্রণ জানানো হলো, যেটা বাংলাদেশ মনে করলো যে ঠিক হয়নি। এবং তারপর তো আমরা দেখলামই আগস্টের ৫ তারিখের পর অনেক অ্যাক্টিভিটি হলো। দীনেশ ত্রিবেদীর সাথে ভারতীয় হাই কমিশনার তারেক রহমানের বৈঠক হলো। রয়ের প্রধান ঢাকায় আসলো, কয়েকটা বৈঠক করে চলে গেলেন। সো দেখে মনে হচ্ছিল যে একটা তারিখ একটা ঠিক হতে যাচ্ছে। হঠাৎ করেই কয়েকদিনের মধ্যেই দেখা গেল যে না, পররাষ্ট্র মন্ত্রণালয় একটা বিবৃতি দিয়ে বসলেন যে এটা এখন শেখ হাসিনা ওখানে থাকায় এটা পরিবেশ অনুকূল না। তো আপনি যদি সম্পর্ক আহ, মানে ইয়ে করতে না চান, উষ্ণ না করতে চান, তাহলে আপনি এরকম অনেক অজুহাত আপনি খুঁজে পাবেন। আমি তো মনে করি শেখ হাসিনার বিষয়টা একটা অজুহাত ছাড়া কিছুই না। মানে চীন আর বাজার রোহিঙ্গাদের প্রত্যাবাসনের দাবিটা সামনে আনা, এগুলো কি ইতিবাচক হিসাবে নেবেন না? না, রোহিঙ্গা প্রত্যাবাসনের দাবি সামনে আনা এটা অনেক বছর ধরে চলছে। এটা কেউ কখনো পেছনে রাখে নাই। সবসময় বাংলাদেশ সরকার চেষ্টা করে আসছে রোহিঙ্গা প্রত্যাবাসনের নিয়ে কাজ করতে। তারা চীনের সহায়তা নিয়েছে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল। চীনের সহায়তা নিয়েছে, তারা মিয়ানমারের সাথে আলোচনা করেছে, তারা এই করেছে সেই করেছে, কিন্তু কিছুই হয়নি। এখন তারা কার সাথে আলোচনা করছে, কার সহায়তায় তারা মিয়ানমারের সাথে আলোচনা করছে, আমি এমন কিছুই তো দেখতে পাচ্ছি না। বাংলাদেশের তরফ থেকে কি হচ্ছে, এবং এটা মনে রাখা দরকার, এটা বাংলাদেশ না। রোহিঙ্গারা কেন ফিরে যেতে চায় না? বিকজ মিয়ানমার তাদেরকে যে অধিকার তারা দাবি করে নাগরিক হিসেবে, এবং যে নিরাপত্তা তারা দাবি করে, সেটা দিতে মিয়ানমার রাজি না। এবং মিয়ানমার যতদিন না রাজি হবে, ততদিন এই রোহিঙ্গারা ফিরে যেতে চাইবে না। বাংলাদেশ সরকার যা ইচ্ছা তাই করুক না কেন, রোহিঙ্গারা কিন্তু ফিরবে না যদি না তাদেরকে নাগরিক হিসেবে স্বীকৃতি না দেয় মিয়ানমার। এবং মিয়ানমারের এই পর্যন্ত একটা স্টেটমেন্ট নাই, মিয়ানমার সরকার বলুন বা আরাকান আর্মি বলুন। আরাকান আর্মি তো এখন রাখাইনে মোটামুটি পুরোটাই দখল করে নিয়েছে, দু একটা শহর ছাড়া। আরাকান আর্মিও কিন্তু রোহিঙ্গাদেরকে খুব একটা পছন্দ করে না। এই আরাকান আর্মির অত্যাচারেও কিন্তু অনেক রোহিঙ্গা পালিয়ে এসছে গত ২-৩ বছরে। কাজেই এই সমস্যার সমাধান আপনি করবেন কি করে? এটা তো বাংলাদেশের হাতে না। এটা তো পুরোপুরি মিয়ানমারের হাতে, মিয়ানমার সরকার এবং আরাকান আর্মির হাতে। তো এই ২ টা যখন চেঞ্জ হবে না, আপনি বাংলাদেশ সরকার যতই চিৎকার করুক না কেন, কিছুই হবে না। কিন্তু এই দুই পক্ষের সঙ্গে দর কষাকষির কোনো সুযোগ আছে কিনা? অবশ্যই বাংলাদেশ সরকারের তো উচিত মিয়ানমারের সাথে সম্পর্ক করা, আরাকান আর্মির সাথেও সম্পর্ক করা। তাদের সাথে নেগোশিয়েট করতে হবে, এবং নেগোসিয়েশন তো আপনি সম্পর্ক না করে করতে পারবেন না। হ্যাঁ, আপনার তো আমি মিয়ানমারকে পছন্দ করি না তাই বলে আমি তার সাথে কথা বলব না, এটা তো হতে পারে না। তার দেশের ১০ লাখ লোক আপনার দেশে বসে আছে। আপনি তাদেরকে ফেরত পাঠাতে চান। আপনি কার সাথে কথা বলবেন? আপনি তো মানে ইকুয়েডর বা আর্জেন্টিনার সাথে কথা বললে হবে না। আপনার মিয়ানমারের সাথেই কথা বলতে হবে। শুধু তাই না, আপনার আরাকান আর্মির সাথেও কথা বলতে হবে। এখন আরাকান আর্মির সাথে বাংলাদেশ সরকারের খুব একটা সম্পর্ক নেই। এটা পরিষ্কার বোঝা যায়। তাদের সাথে তেমন কোনো আদান-প্রদান মানে নিয়মিত নেগোসিয়েশন এর কোনো সম্পর্ক নেই। তো এইটা মানে বাংলাদেশ কিছু, সরকার কিছু ক্ষেত্রে আছে, যেমন আরাকান আর্মি বেশ কিছু বাংলাদেশী জেলেকে আটক করেছিল, তাদেরকে ছাড়িয়ে আনা গেছে। এটা মানে আগে হয়েছে। এরকম একটা এটা নতুন কিছু না। এটা মিয়ানমার সরকারও সাথে নেগোশিয়েট করে মানে জেলে মানে ফেরত পাওয়ার ঘটনা আগেও ঘটেছে। দ্যাট ইস নট a প্রবলেম। ওইটা হচ্ছে বাংলাদেশী জেলেদেরকে ফেরত আনা হচ্ছে। আমরা বলছি, আলোচনাটা হচ্ছে যে রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানো। সেটা আরেক জিনিস। জেলেদের ফেরত পাঠানো কোনো ব্যাপারই না। ২০-৩০ টা জেলেকে আটক করেছে, তাদেরকে ফেরত পাঠিয়ে দিল বাংলাদেশে। আরাকান আর্মি খুব খুশি। তারা চায় না বাংলাদেশীদের ওখানে রাখতে। কিন্তু আমাদের তো মানে বাংলাদেশের তো প্রয়োজন এই ১০ লক্ষ রোহিঙ্গাকে
তাদের নিজ দেশে ফেরত পাঠাতে হবে। সেই আলোচনাটা দরকার। ওই জেলে ফেলে দিয়ে হবে না। জেলে ওটা সবসময় হয়। ওটা কোনো নতুন জিনিস না। কিন্তু আপনি জানেন যে ২০১৭ সালে যে রোহিঙ্গা এসেছিল ৮ লাখের বেশি, তার আগেও ৩ লাখ ছিল। আর এখন সেই সংখ্যা বেড়ে এখন ১৩-১৪ লাখে পৌঁছেছে। ডেইলি স্টারের খবর অনুযায়ী যে ২ লাখেরও বেশি নতুন রোহিঙ্গা, মানে এখানে যারা এসেছে, এখানে ২ লাখেরও বেশি রোহিঙ্গার জন্ম হয়েছে। তার হুম। মানে এটি যদি আমরা এখনই ফেরত না পাঠাতে পারি, এই সংখ্যা তো বাড়তে থাকবে এবং বাংলাদেশের প্রতিবেশ, ভূমি, পরিবেশের উপর যে চাপ, অর্থনীতির উপর, কারণ ইতিমধ্যে রোহিঙ্গাদের উপর আন্তর্জাতিক সহায়তা কমে গেছে। হুম। এটা ভবিষ্যতে আরো কমবে বলে আশঙ্কা করা হচ্ছে। তাহলে তো বাংলাদেশ এক্ষেত্রেও একটা বড় বিপদে পড়ে যাচ্ছে। বাংলাদেশের সামনে মূলত ২ টা রাস্তা খোলা আছে। একটা হচ্ছে রোহিঙ্গারা ফিরে যাক মিয়ানমারে, যেটা নির্ভর করে মিয়ানমার এবং আরাকান আর্মির উপর। আরেকটা হচ্ছে রোহিঙ্গাদেরকে উদ্বাস্তু হিসেবে গ্রহণ করে নেওয়া এবং তাদেরকে ওই ক্যাম্পে আটকে না রেখে তাদেরকে আ মানে উন্মুক্ত করে দেওয়া। যে উদ্বাস্তু হিসেবে তাদের যে পরিচয়পত্র থাকবে, সেই পরিচয়পত্র দিয়ে বাংলাদেশের যেকোনো জায়গায় তারা গিয়ে কাজকর্ম করতে পারবে, থাকতে পারবে বা বিদেশ চলে যেতে পারবে। এবং এই বিদেশ চলে যাতে যেতে পারে, সেজন্য তাদের উচিত হবে মালয়েশিয়া বা সৌদি আরব বা অন্যান্য যেসব দেশে রোহিঙ্গারা যেতে চায়, সেসব দেশে যাতে তারা যেতে পারে, সেজন্য এদের সাথে আলোচনা করা। বাংলাদেশের উচিত আসিয়ানের সাথে আলোচনা করা এবং অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স ওআইসি এদের সাথে আলোচনা করা যে কিভাবে এই রোহিঙ্গাদের যেই ১০-১৫ লাখ বাংলাদেশে আছে, তাদের বেশিরভাগকে যাতে তারা অন্যান্য মুসলিম দেশে আ পাঠিয়ে দিতে পারেন। সেই আলোচনাটা বাংলাদেশ সরকারকে সিরিয়াসলি করা উচিত। কারণ মিয়ানমার ফেরত নেবে এরকম কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। কারণ মিয়ানমার যদি বলে যে, "আমি ৩ লক্ষ ফেরত নিব", যেটা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঘোষণা দিলেন। তো ওই ৩ লক্ষ কি যাবে? যদি তারা মনে করে যে তাদের কোনো নিরাপত্তা থাকবে না, তাদের নাগরিক হিসেবে কোনো অধিকার থাকবে না, কেন যাবে তারা? কি করতে? মরতে? না, অবশ্যই না। কাজেই বাংলাদেশকে হয় আ মানে এই নিজের দেশে উদ্বাস্তু মানে হিসেবে গ্রহণ করে তাদেরকে নিজের দেশে কাজকর্ম করে কক্সবাজার থেকে বের করে ওখান থেকে মানে যে বন্দিশালার মতো আছে তারা ক্যাম্পে, সেখান থেকে বের করে তাদেরকে একটা স্বাধীন উদ্বাস্তু, অন্যান্য দেশে উদ্বাস্তুরা যেভাবে থাকে, বিভিন্ন শহরে গিয়ে থাকে, কাজকর্ম করে মানে জীবন চালায়। অথবা তাদেরকে বিভিন্ন দেশে, বিভিন্ন মুসলিম দেশে আ পুনর্বাসনের জন্য একটা কূটনৈতিক প্রচেষ্টা চালানো। এখন কিন্তু বাংলাদেশ আমরা তো কতদূর হুম। জি, জি না, বলুন। না আমি বলছি বাংলাদেশ কতদূর এই প্রচেষ্টা চালাতে পারবে বা আদৌ কোনো আ উদ্যোগ নিয়েছে কিনা আমি জানি না। আপনি উদ্বাস্তুর কথা বলছিলেন, এটা তো ২য় বিকল্প। কিন্তু আমরা ১ম বিকল্পের উপরেই বেশি জোর দেব যে তারা হুম, তাদের মাতৃভূমিতে ফিরে যাবে। কারণ আ তারা নাগরিক, মিয়ানমার সরকার নাগরিক হিসেবে ঘোষণা করুক বা না করুক, তারা তো ওই দেশেরই নাগরিক, ওই দেশেরই বাসিন্দা, ওই দেশই তার নিজের দেশ। সুতরাং তাদের ফেরত আন্তর্জাতিক সম্প্রদায়েরও বাংলাদেশ সরকারের যেমন আ উদ্যোগী ভূমিকা নিতে হবে, আন্তর্জাতিক সম্প্রদায়কেও এগিয়ে আসতে হবে। আ আমরা এই প্রত্যাশা রেখে আজকে এখানেই আ সংলাপ শেষ করছি। সাবির মোস্তফা, আপনাকে ধন্যবাদ, শুভেচ্ছা চর্চাকে আপনাকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ।